দেশে যখন ভ্যাকসিন কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, পুরো বিষয়টি একরকম উৎসবে পরিণত হয়েছে। আজ অনুপ্রাণিত হবার মতো যথেষ্ট ঘটনা ঘটেছে। বয়োজ্যেষ্ঠ অনেকেই টিকা নিয়েছেন। বন্দরনগরের কথা বলতে চাই, যেখানে এমন প্রবীণদের আমরা ভ্যাকসিন নিতে দেখেছি যে আমাদের সত্যিকার অর্থে অনুপ্রাণিত করে। রাঙামাটিতে দেখেছি ভ্যাকসিন নেওয়ার মধ্যে একটা অন্যরকম উৎসাহ। ঢাকাতেও দেখেছি সেই উৎসাহ ভরেই অনেক গুণীজন ভ্যাকসিন নিচ্ছেন। আপনাদের প্রত্যেকের প্রতি আহ্বান, যারা এখনও রেজিস্টার করেননি নাম ভ্যাকসিন নেবার জন্য, তারা অবশ্যই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন। অনেক ক্ষেত্রে কিন্তু বুথগুলোতে রেজিস্ট্রেশনের সুযোগ থাকে, তাই জেনে শুনে খোঁজ নিয়ে ভ্যাকসিন নেওয়া থেকে পিছপা হবেন না, কারণ এই মুহূর্তে আমাদের নিরাপদ থাকবার এটি একটি অন্যতম কৌশল। আর যারা এই ভ্যাকসিন নিয়েছেন তাদের জন্য শুভকামনা। ভ্যাকসিন নেওয়ার পর স্বাভাবিকভাবে যেটা হয়, যে কোনো ভ্যাকসিন নিলে একটু ব্যথা থাকতে পারে, একটু জ্বর লাগতে পারে, এগুলো খুব স্বাভাবিক প্রক্রিয়া। শিশু বয়সে যখন আমরা ভ্যাকসিন নিয়েছি তাদের ক্ষেত্রেও তখনও কিন্তু আমাদের ঠিক এমনটাই হয়েছে। এছাড়াও যদি কোনো কোভিড কিংবা নন কোভিড স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে থাকে, আপনাদের জন্যই আমাদের এই আয়োজন করোনা হেল্প ডেস্ক, যেখানে জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। সরাসরি আপনারা ফোন করতে পারবেন কিংবা লিখে জানাতে পারেন আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার কথা। আপনাদের প্রশ্নের উত্তর দিতে একই ধারাবাহিকতা আজও আমাদের সাথে থাকবেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, BSMMU। থাকবেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মরান মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও ডাক্তার আবু সাইদ শিমুল আছেন আমাদের সাথে, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, কর্মরত রয়েছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 16টি পরিবার তাদের স্বজন হারিয়েছেন। নতুন করে করোনায় শনাক্ত হয়েছে 316 জনের দেহে। শনাক্তের হার 2.30%। মহামারীতে এই পর্যন্ত দেশে প্রাণহানি 8,221 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 13,762 জনের। এই পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,38,378 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 559 জন। মোট সুস্থ এখন 4,83,931 জন। মৃত 16 জনের মধ্যে 12 জনই পুরুষ, বাকি 4 জন নারী। কেটে গেছে ভয়, বেড়েছে আগ্রহ। করোনার টিকা কর্মসূচির দ্বিতীয় দিনে দেশব্যাপী টিকা নিয়েছেন বিশিষ্ট জনসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। আজও ভ্যাকসিন নিয়েছেন কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার। মোটামুটি সবার মাঝেই ছিল স্বস্তি। বলেছেন, করোনা প্রতিরোধে ভ্যাকসিন নেওয়া দরকার সকলের। আহমেদ রেজা বিস্তারিত তুলে এনেছেন সব। বয়সটা 90-এর কাছাকাছি। মহামারী করোনার আতঙ্ক নিয়েই টিকা নিতে এসেছেন প্রবীণ চিকিৎসক টি.এ. চৌধুরী। তার মতো অনেকেই কোভিড থেকে রক্ষায় নিয়েছেন ভ্যাকসিন। সবাইকে টিকা নিয়ে নেওয়া উচিত, কারণ এটা তো প্রমাণিত যে টিকায় প্রোটেকশন দেয়। এই ধরনের টিকা দেওয়ার পর পুরো সমাজের মধ্যে যে আত্মবিশ্বাসটা আসবে, সেই কনফিডেন্সটা আমাদের ব্যবসা বাণিজ্যকে সামনের দিকে নিয়ে যাবে। টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সাধারণ মানুষসহ সরকারের কর্তা ব্যক্তিদেরও। সকালে রাজধানীর শ্যামলীতে 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালে টিকা নিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। BSMMUতে টিকা নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ অনেকেই। হৃদরোগ ইনস্টিটিউটে সস্ত্রীক টিকা নেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমও। সার্বিক ব্যবস্থাপনায় স্বস্তি প্রকাশ করে তারা জানান, টিকাদান কর্মসূচি ব্যর্থ করতে অপপ্রচার করছে একটি গোষ্ঠী। তারা পদ্মা সেতুর সময় এরকম বলেছে, তারা বিদ্যুতের সময় এরকম বলেছে। তাদের এটা উদ্দেশ্যই যে দেশকে টেনে পিছন থেকে টেনে ধরা। আমরা এই সকল মোকাবেলা করে আমরা এগিয়ে যাব, যেইভাবে আমরা পদ্মা সেতু বাস্তবায়ন করেছি। গুজব অনেক কিছুই বলবে, তারপরে সব শেষে দেখা যায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের জন্য যেই সিদ্ধান্ত নেন সেটাই সঠিক হয়। আমি অনুরোধ করব আমার ভোটারদেরকে যে আপনারা প্রত্যেকে স্বাচ্ছন্দ্যে এসে যার যার এলাকা থেকে এই টিকা গ্রহণ করুন। রাজধানীর হাসপাতালগুলোতে করোনার ভ্যাকসিন নিয়েছেন সাধারণ মানুষও। নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে টিকা নিতে এসে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। টিকা নেওয়ায় আমার মনোবল অনেক বেড়ে গেছে। এত বড় আয়োজন এত সহজে করে ফেলেছেন, এটা সত্যি একটা বিস্ময় আমার কাছে মনে হয়েছে। রাজধানীর 50টি হাসপাতালে 204টি টিম ও সারা দেশে 955টি হাসপাতালে টিকা প্রদানে কাজ করছে 2196টি টিম। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।
আপনাদেরকে অনুরোধ, যারা এখনও নিজের নাম রেজিস্ট্রি করেননি তারা অবশ্যই রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেবেন। তাতে করে কিন্তু আমাদের সকলের মিলে নিরাপদে থাকবার সুযোগটা অনেকখানি বেড়ে যাবে। আমাদের সাথে আমাদের দুজন ডাক্তার যুক্ত হয়েছেন, আর একজন অল্প সময়ের মধ্যেই যুক্ত হবেন। এর মধ্যে একজন প্রশ্ন করেছেন, প্রশ্ন করবার জন্য একজন ফোনে অপেক্ষা করছেন। আগে ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনি যদি আমাদেরকে শুনতে পান তাহলে আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম ফাহমিদা, আমি ভোলা থেকে বলছি। জি আপা, বলুন। আমি প্রত্যেকটা ডাক্তারকে ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাদের প্রায় অনেকদিন ফোন করে আমি খুব উপকৃত হয়েছি। এখন আমার প্রথম প্রশ্নটা আমার বাবার জন্য, ডক্টর শামসুজ্জার কাছে। প্লিজ, আমি একটু তার সাথে কথা বলতে চাচ্ছি। শুনছি আপনাকে, আপনি বলুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমার বাবার করোনা হয়েছে 3 মাস আগে, করোনা ভালো হয়েছে। এখন ওনার প্রবলেম হচ্ছে ওনার গলার মধ্যে আটকে থাকে কপের মতো, আর মাঝে মাঝে দম আটকে যায় শরীরে। যেরকম সকালবেলা শুইলে দম আটকে যায় অথবা রাত্রে দম আটকে যায়। কিন্তু উনি কিছুদিন আগে ডাক্তার দেখাইছে, ডাক্তার ওনাকে একটা ইনহেলার দিছে। এটা যে এনজেল নাকি, আমি সঠিক নামটা বলতে পারবো না। ওর বাবা তো ডাক্তার থাকে, 220 টাকা করে, এরকম তার মতো বেশি না। আর একটা ওষুধ দিছে ডক্সিবার 200। আচ্ছা। এখন আর একটা গ্যাস্ট্রিকের নরমাল ওষুধ দিছে ডোমপেরিডন, দৈনিক 3 বেলা খাওয়ার জন্য। এখন এই প্রবলেমটা কেন হচ্ছে? গলার মধ্যে কফ আটকে থাকতেছে আর দমটা আটকে যাচ্ছে। আচ্ছা, একটু জানতে চাই, ওনার বয়স কত? আমার বাবার বয়স 57। 67? না, 67 না, 57। 57। ওনার কি এর আগে হৃদরোগ বা শ্বাসতন্ত্রজনিত কোনো রোগ ছিল কিনা? ওনার এই করোনার সময় প্রথম শ্বাসকষ্ট ধরা পড়েছে। উনি কি থাইরয়েডের পেশেন্ট, উনি রেগুলার থাইরয়েড 50 খায়। আচ্ছা, থাইরয়েড এখন নিয়ন্ত্রণে আছে? বর্তমানে হচ্ছে 1.40। 1.40। উনি হাঁটাচলা করলে কি উনার অস্থির লাগে কিনা? না না, হাঁটাচলা করলে কোনো অস্থির লাগে না, বসে থাকলে ভালো থাকে, সব সময় অস্থিরতা লাগে না। তার ওই রাত্রি মাঝে মাঝে এরকমটা হয় শুয়ে থাকলে। মানে এমন কি হয়েছে কখনো দম আটকে ঘুম ভেঙে গেছে, এরকম হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, দম আটকে ঘুম ভেঙে গেছে। ওনার গত মাসেও টেস্ট করা হয়েছে বুকের, সবকিছুই নরমাল আছে। এক্সরে তো নরমাল এসছে? হ্যাঁ, সবকিছুই নরমাল আছে। হৃদরোগ সন্দেহ করে কোনো টেস্ট কি করা হয়েছে কিনা? ইটিটি? হ্যাঁ, হৃদরোগ সম্পর্কে ওনার যখন আমরা করোনার টেস্ট হয়েছিল তখন উনি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে সমস্ত টেস্ট হয়েছে, তখন তার কোনো কিছু ধরা পড়ে নাই। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে থাকবেন। আমার একটা কোশ্চেন ছিল আমার জন্য। জি, নিশ্চয়ই। আমি ডক্টর শারমিন আব্বাসীর কাছে অনেকবার ফোন দিয়েছি। আমার থাইরয়েড লেভেল আমার যখন প্রেগন্যান্সির প্রথমে 5.80 ছিল, বর্তমানে আমার থাইরয়েড লেভেল 1.39। আমি থাইরয়েডের ওষুধ খাই, থাইরিন 50। এখন আমার প্রেগন্যান্সি 8 মাস চলছে। এখন আমার প্রবলেম হচ্ছে আমার পেট প্রচন্ড চুলকায়। এর জন্য আমাকে ম্যাডাম যদি কোনো একটু সাজেস্ট করেন। উপরে স্কিন চুলকাচ্ছে, তাই তো? স্কিনের দিকটা চুলকাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পেটের স্কিনের দিকটা চুলকাচ্ছে, হাত পাও চুলকায়, পাও চুলকায়, পেটটা বেশি চুলকায়। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমরা সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে পারি। আমি একটু আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছি, তার বাবার জন্য যেটি প্রশ্ন করেছেন যে ধূমপান করেছেন কিনা বা কত বছর করেছেন, যার জন্য প্রশ্ন করেছেন। সিগারেট বা তামাক বা জর্দা এই ধূমপান করেছে কিনা আমার বাবা? সিগারেট খাইতো এক সময়, কিন্তু ছেড়ে দিয়েছে প্রায় 20 বছরের মতো। না, খেয়েছে কত বছর? আমি জানি 20 বছর ছেড়েছে, বুঝতে পেরেছি। খেয়েছেন কত বছর? খেয়েছে ধরে না, আমার মনে হয় 20-25 আরো 20 বছরের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নের ধরন দেখে। আমি এই জন্যই আপনাকে, আমি জানি এগুলো ছেড়ে দেয়, কিন্তু কত বছর খেয়েছে সে যে জানতে চেয়েছে। আমাদের চেম্বারেও এই সময় আরেকটি পরীক্ষা কখনো করেছে, 2টা পরীক্ষা, অন্য পরীক্ষা আমার দরকার নেই, শুধু ইকোকার্ডিওগ্রাফি বা ইটিটি করেছেন কিনা, এই 2টো পরীক্ষা করেছেন। ইকোকার্ডিওগ্রাফি, ইটিটি না, এই 2টা পরীক্ষা আপনার কাছ থেকে আমার শুনতে আমি যতটা বুঝেছি এই 2টা পরীক্ষা না হয় নাই। সুতরাং জি, আমাদের জানা দরকার শুধুমাত্র, আমি বলছি যে তার সমস্যাটি দুদিকের হতে পারে। একটি ধূমপান যেহেতু দীর্ঘদিন করেছেন, সেই রোগীদের এই সমস্যার সঙ্গে তার অ্যালার্জি, অ্যাজমার সমস্যা থাকতে পারে। সাধারণ ধূমপান যারা দীর্ঘদিন আগে করেছেন, 20 বছর 22 বছর আগে করেছেন, আপনি চিন্তা করবেন যে আপনাদের ব্যাংকে যদি টাকা রেখে দিতেন, সেই টাকা কিন্তু এতদিনে শুধু আসলে অনেক বেড়ে যেত। একই রকম ধূমপান যেগুলো করেছেন, হয়তো ছেড়ে দিয়েছেন 20 বছর, কিন্তু যা ক্ষতি হয়েছিল ফুসফুসের, সেটি কিন্তু রাতারাতি ভালো হয়ে যাবে না। সেটি আপনাকে কিছু না কিছু ক্ষত সৃষ্টি করে যায় এবং তার জন্য কিন্তু কষ্ট হয়। এই রোগীদের যেটি হয়, প্রতি বছর হাঁটাহাঁটি করে প্রতি বছর কিছুটা ক্ষতি হয়। আপনি হয়তোবা এর জন্য চিকিৎসা আছে, কিন্তু মূল রোগের সমস্যাটি এর জন্য হচ্ছে। দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে
তার হার্টের কোনো সমস্যা আছে কিনা একমাত্র ইকোকার্ডিওগ্রাফি এবং ইটিটি করলে জানতে পারবেন। অন্য কোনো পরীক্ষায় তার এই রোগ ধরা পড়বে না। সুতরাং আপনি হয়তো অন্যান্য অনেক পরীক্ষা করেছেন, সেগুলো রুটিন পরীক্ষা, অন্য রোগীদের যা করা হয় তার জন্য করা। কিন্তু যদি আপনি আজকে আমাকে যে প্রশ্ন করেছেন আপনার বাবার জন্য, তার জন্য আমার 3টি পরীক্ষা দরকার। একটি হলো ইকোকার্ডিওগ্রাফি, ইটিটি হার্টের জন্য। যদি ইটিটি করতে না পারেন অথবা হাঁটার সক্ষমতা না থাকে অথবা একটু হাঁটলে বুকে চাপ হয়, ভার হয় বা দম বন্ধ হয়ে আসে, তাহলে কিন্তু আমরা ইটিটি করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ইকোকার্ডিওগ্রাফি করে বাকি সিদ্ধান্ত নিব। তার অন্য তার ক্লিনিক্যালি যে ধূমপান করছে, যেহেতু তিনি ইনহেলার নিচ্ছেন, আমরা ইনহেলার কিন্তু ডক্সিবা খেয়ে কিন্তু এই রোগীর কিন্তু উপকার পাবেন না। ডক্সিবা শুধুমাত্র হাঁপানি রোগীদের জন্য আমরা দিয়ে থাকি, কিন্তু এই রোগীর কিন্তু হাঁপানি সমস্যা অল্প সঙ্গে থাকতে পারে। তার সিওপিডি সমস্যা অর্থাৎ দীর্ঘদিন যাবৎ ধূমপান জনিত জটিলতায় সমস্যাটি দীর্ঘদিন পরে হয়, তার জন্য কিন্তু অন্য রোগ আমরা বলবো, তার জন্য কিছু ইনহেলার আছে, কিছু ফুসফুসের ব্যায়াম আছে, সবকিছু মিলে তাকে আমরা বলবো চিকিৎসা। আপাতত তিনি যেটি করবেন, যদি ঠান্ডা লাগে, ধুলোবালি লাগে, আমরা প্রতিদিন যে পরামর্শ দিচ্ছি যে ঠান্ডা লাগাবেন না, ধুলোবালি লাগাবেন না, এবং ইনহেলার যেটি বলবেন ডেক্সিট্রল 250/25 সকালে 2 চাপ, রাতে 2 চাপ, ইপ্রাসল ইনহেলার 2 চাপ করে প্রতিদিন নেবেন। এগুলো মেন চিকিৎসা। সঙ্গে যদি ঠান্ডা থাকে, অনেক সময় সাময়িকভাবে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে দিই কফ থাকলে। যেহেতু তিনি কফ আছে, ট্যাবলেট ক্লাভোসেপ 500 মিলিগ্রাম সকালে একটি, রাতে একটি, এটি 5-7 দিন খাবেন। কিন্তু মনে রাখবেন যে এটি সাময়িকভাবে, সঙ্গে একটু গরম পানির ভাব নেবেন, এবং যদি দেখেন গলায় কফ জমে থাকে, তাহলে সাময়িকভাবে মিউকুরেট সিরাপ 3 চামচ সকালে, 3 চামচ রাতে নেবেন। আর বাকি যে পরামর্শগুলো আমরা বলছি, তার ঠান্ডা থেকে দূরে থাকবেন এবং নিয়মিত চিকিৎসা থাকতে হবে যে কোনো একজন চিকিৎসকের পরামর্শে। তাহলে আস্তে আস্তে আপনার বাবা যার জন্য প্রশ্ন করেছেন, তিনি আস্তে আস্তে ভালো হবেন। আমাদের বিশ্বাস এই রোগটি এরকম যে এটি নিয়মিত চিকিৎসা করতে হয়, তাহলে আস্তে আস্তে তিনি পুরোপুরি সুস্থ হবেন। ধারাবাহিকভাবে রোগটি নির্ণয় করতে হবে এবং ধারাবাহিকভাবে চিকিৎসা করতে হবে। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসী একজন আমাদের ফোন দিয়েছিলেন, তিনি এর আগেও আমাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা নিয়েছেন। তিনি জানিয়েছেন তার একসময় থাইরয়েডের মাত্রা ছিল 5.8, যখন তিনি অন্তঃসত্ত্বা হন, তারপরে আপনার সাজেশনে তিনি ওষুধ খাচ্ছেন, এখন তার 1.39-এ এসছে, 8 মাসের তিনি অন্তঃসত্ত্বা। এখন তার যেটা হচ্ছে পেটের স্কিন, হাতের স্কিনে একটা ইচি টেন্ডেন্সি হচ্ছে। সমাধান চেয়েছেন আপনার কাছে। ধন্যবাদ জুবায়ের। আমি আসলে আমার প্রশ্নটি শুনতেছিলাম টেলিভিশনে, কিন্তু নেটওয়ার্কের কারণে আসলে লিংক হতে একটু সময় লেগে গেল। উনি আসলে যেটি আমাদেরকে বলছিলেন সেই হিসেবে কিন্তু আসলে এই সময় যখন প্রেগন্যান্সির একটা সময় আসে, একটা সমস্যা হয়, সেটাকে আমরা বলি যে প্রেগন্যান্সি কোলেস্টেসিস। অর্থাৎ এখানে কিছু পরিবর্তন হয় লিভারের কিছু জায়গাতে, এবং এই পরিবর্তনটা হওয়ার জন্য আমাদের যেটা হয় যে সারা শরীরে এক ধরনের চুলকানি অনুভব করে আমাদের রোগীরা, এবং বিশেষত আমরা দেখি যে পেটের যে জায়গাগুলো আছে, সফট যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে তারা একটু বেশি হয়তো চুলকানিটাকে অনুভব করে। এই সময়গুলো কিন্তু খুবই ক্রুশিয়াল যদি এরকম কোনো সমস্যা কারো হয়। তার জন্য কিন্তু সেরাম, এসজিপিটি এবং বিলিরুবিন লেভেল, এই দুটো আমাদের দেখে নেওয়ার বিষয় আছে। যদি আমরা দেখি যে এই দুটো লেভেল অনেক বাড়তি আছে, তখন কিন্তু কিছু স্পেশাল সাবধানতা আমাদেরকে নিতে হয়। যেমন প্রেগন্যান্সি আমরা কতদিন কন্টিনিউ করব, এই জিনিসটা এখানে নির্ভর করে। এটার সাথে আমরা কি কি ওষুধ দিব, সেই জিনিসটা নির্ভর করে। ফ্রিকোয়েন্ট আল্ট্রাসোনোগ্রাফি করানোর প্রয়োজন হয়, এবং এই ধরনের সমস্যাগুলো যখন তীব্র হয়, তার একটা কমপ্লিকেশন হিসেবে কোনো কারণ ছাড়াই কিন্তু বাচ্চাটি যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। সেই জায়গাটিও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং সেই জন্য আসলে যেটি করতে হয় সেটি হচ্ছে যে বাচ্চার যে নড়াচড়াটি আছে সেটি আসলে খুব খেয়াল রাখতে হয় আমাদেরকে। আমরা বলি যে একদিনে মিনিমাম 12 বার আপনার বাচ্চাটি নড়বে, এবং এটি আপনি দেখবেন সকালে নাস্তার পর, দুপুরে খাবার খাওয়ার পর এবং রাতে খাবার খাওয়ার পর 1 ঘন্টা। 1 ঘন্টায় 4 বার করে যদি নড়ে, তাহলে 3 4 12 বার, তার মানে পারফেক্টলি সবকিছু ঠিক আছে। অনেকের আবার যেভাবে করে বাচ্চাটি নড়ে সেটি যদি তীব্রতাটা কমে যায়, যে বাচ্চা আগের মতো আর নড়ে না, খুব আস্তে ধীরে নড়ে কিন্তু নড়ে, সেটিও কিন্তু একটু চিকিৎসককে জানাতে হবে। আর এক্ষেত্রে চুলকানির জন্য উনি যেটি করতে পারেন, ট্যাবলেট টেলফাস্টার খেতে পারেন। এটি প্রেগন্যান্সিতে সেফ। টেলফাস্ট আপনি 7 দিন খাওয়ার পর দেখেন আপনার কি অবস্থা, তারপরেও যদি থাকে তখন আর্সকল জাতীয় কিছু ওষুধ আছে, যেটি আমাদেরকে 150 মিলিগ্রাম করে 2 বেলা একটু কন্টিনিউ করতে হয়, কিন্তু সেটার আগে আমাদের ব্লাডের লেভেলটা খুব জানা দরকার আছে। এক্ষেত্রে আমরা বলবো টেলফাস্ট শুরু করে আপনি সেরাম, এসজিপিটি, বিলিরুবিন, এই দুটো যদি আমাদেরকে একটু জানান, তাহলে কিন্তু পরবর্তী রিপোর্টটি অনুযায়ী আমরা আপনাকে ফর্মুলেট করে দিতে পারবো যে আপনাকে কি করতে হবে। আর যেহেতু আপনি করোনা হেল্প ডেস্কের উপর বিশ্বাস রেখেছেন, সেভাবে এগিয়ে চলছেন, আপনি মনে করি যে খুব একটা সমস্যা আপনার। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ,
আমি একটু শিশু ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই নিশ্চয়ই ভাইয়া। উনি আপনাকে শুনতে পাচ্ছে। আপনার নাম বলতে হবে, তারপর আপনার সন্তানের নাম বয়স বলে। আমার নাম রাশেদ, আমার সন্তানের বয়স 2 মাস। কি নাম ওর? ওকে বাবু বলেই ডাকি এখন। বাবু বলেই ডাকেন, আচ্ছা। জি, জি। বাবুর বাবা বাবুর জন্য কি জিজ্ঞেস করতে চায়? ওর সমস্যাটা হচ্ছে ও জন্মের পর থেকেই শুধু কান্নাকাটি করে। এখন পর্যন্ত এত কান্নাকাটি করে, রাতে তো মানে অবস্থা খারাপ। ও মানে ও ঘুমায় না রাতে। আপনারাও এবং ঘুমাতে পারেন না? মানে না, আমারটা তো বাদ দিলাম, আমার পাশের লোকজনের হয়তো একটু ডিস্টার্ব হয়। ঠিক আছে, খুব মানে চিৎকার করে কান্না, আর দিনের বেলাও সে কান্না, রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। খুব জোরে যদি ঘুমায় বা এই 10 মিনিট পর উঠে যায়। এটা হচ্ছে প্যারেন্টিং এর সুইট একটা সাইড, এটা এইভাবে ধরে নিতে পারি আমরা। তারপর আমরা একটু জানতে চাই ওর খাওয়া দাওয়া কি ঠিক আছে কিনা। আমি অন্য আমি গাইবান্ধার শিশু ডাক্তারের কাছে শুনছিলাম, ও বললো এটা 3-4 মাস থাকবে। কিন্তু ও যে কান্নাটা করে, ও মানে খুব কান্না করে, ভিতর থেকে কান্না, মানে জোরে আওয়াজ। আচ্ছা, ও খাওয়া দাওয়া ঠিক আছে কিনা, বুকের দুধ ঠিক মতো খাচ্ছে? জি জি, ওগুলো ঠিক। আর ও যখন মানে কান্না করে শুধু মানে আকাশের দিকে তাকায়, দেওয়ালের দিকে তাকিয়ে থাকে, এইরকম অবস্থা। আচ্ছা, আমরা সম্ভবত ডাক্তার আবু সাইদ শিমুল বুঝতে পেরেছেন এবং অন্যান্য ডাক্তাররা এখানে যারা আছেন তারাও বুঝতে পেরেছেন ঘটনাটা কি। ডাক্তার আবু সাইদ শিমুল বোঝা একটু ভয়ের ভিতর থাকে ও। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পারি। ও আসলে কি খায়, বুকের দুধ খায় না অন্য কোনো দুধ খায়? বুকের দুধ খায়। আচ্ছা, যখন সে কান্না করে তখন কি তার ঠোঁট বা মুখ কি নীল বা কালো হয়ে যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, ওই রকম একটু কালো কালো হয়ে যায়। আচ্ছা আচ্ছা, সেটা মানে কতক্ষণ থাকে যখন কান্নাকাটি করে, কতক্ষণ থাকে? ও কান্না করতেই থাকে, হঠাৎ মানে খুব কৌশলে চুপ করার লাগে। চুপ করলেও এই 1 মিনিট চুপ করার পর আবার কান্না শুরু করে। আচ্ছা, কোলে নিয়ে হাঁটলে কি কান্নাটা থেমে যায়? না 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 না, অনেক চেষ্টার পর। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে সেটা হচ্ছে আমরা এই অনুষ্ঠানে অনেকবারই বলেছি যেটা সাধারণভাবে একটা কান্না করে, যে সেটা সন্ধ্যার পর থেকে শুরু হয়, আমরা বলে থাকি ইনফ্যান্টাইল কলিক। কিন্তু আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে সেটা বিষয়টা একটু সিভিয়ার। আসলে যেহেতু ডাক্তার আবু সাইদ শিমুল আপনি বলছেন বিষয়টি সিভিয়ার বা সিরিয়াস কিছু, আমরা কি একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে পারি কিনা? তাহলে একটা বিরতি থেকে ফিরে আসতে চাই আমরা। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবায়ের আপনাদের সাথেই আছে। সরাসরি ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে চলে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আপনি। ধন্যবাদ। আসলে রাশেদ ফোন করেছিল তার বাবুর জন্য, বাচ্চার নামও বাবু, আসলে 2 মাসের বাচ্চা। এটা আসলে আমরা এই অনুষ্ঠানে অনেকবারে বলেছি যে ইনফ্যান্টাইল কোলিক একটা হয়তো সম্ভাবনা রয়েছে, যে কারণ এই সময় থেকে আমরা জন্মের পর থেকে না 15-20 দিন পর থেকে আসলে এই ব্যথাটা বা এই কান্নাকাটিটা শুরু হয়। 4 মাস 5 মাস থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা সন্ধ্যার পর থেকে শুরু হয়, কারো কারো রাত 9টা-10টা থেকে শুরু হয় এবং রাত 3টা-4টা পর্যন্ত পড়ে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে দিনের বেলাও এইসব বাচ্চারা কাঁদে। কিন্তু আপনি যেহেতু বলছেন, আপনার কথাতেই কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আমরা লক্ষ্য করেছি যে হয়তো সিভিয়ার কিছু হতে পারে। আপনি বলেছেন যে কান্নাকাটি করার সময় তার ঠোঁট মুখ কালো হয়ে যায়, অনেক ক্ষেত্রে নীল হয়ে যায়। সেজন্য বলবো আমরা এই ক্ষেত্রে কিছু আসলে ইভালুয়েশনের প্রয়োজন রয়েছে, যে আমরা হয়তো ইনফ্যান্টাইল কলিক বলছি কিন্তু ভেতরে অন্য কোনো ডিজিজ তার আছে কিনা সেটাই আসলে একটু দেখতে হবে। সেজন্য আপনাকে বেশ কিছু আসলে, যেহেতু পুরো বডির বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে, আমরা সামনাসামনি দেখছি না, সেজন্য যদি আপনি সম্ভব হয় একজন শিশু বিশেষজ্ঞের কাছে গিয়ে পুরোটা এক্সামিন করে বলবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা লাগবে। আপনার বুকের একটা এক্সরে করতে হবে, আপনার পেটের একটা আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন করতে হবে, যদি সম্ভব হয় যেহেতু নীল বা কালো হয়ে যাওয়া বলছেন একটা ইকোকার্ডিওগ্রাফি করতে হবে। আর হিডেন কোনো ইনফেকশন আছে কিনা সেজন্য সিবিসি, ব্লাড কালচার, ইউরিন কালচার, এই পরীক্ষাগুলো করে আমাদেরকে যদি জানান তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই সমস্যার কারণে এটা হচ্ছে। এটা তো দুটো আসলে বিষয় হবে, একটা হচ্ছে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাটার কিন্তু খুব সহজে সমাধান হয়ে গেলে আপনার বাচ্চা আর কাঁদবে না। কিন্তু যদি দেখেন যে সব রিপোর্ট নরমাল, তাহলে কিন্তু আপনি মানসিকভাবে একটু স্বস্তি পাবেন যে না, আসলে ওর তো কোনো শারীরিক কোনো সমস্যা নেই, কোনো রোগ নেই, এটা যেটা ইনফ্যান্টাইল কলিক বলছে হয়তো সেই রোগ, তাহলে এটা 3-4-5 মাসে শেষ হয়ে যাবে। এই মুহূর্তে তাহলে আপনি কি করবেন? এই মুহূর্তে আপনি যেটা বলছি, আমরা প্রতিবার দুধ খাওয়ানোর পরে অবশ্যই বার্পিং করাতে হবে। কাঁধে নিয়ে পিঠে 8-10টা ঢেকুর তোলাবেন চাপড় দিকে। আর অবশ্যই শুয়ে দুধ খাওয়ানো যাবে না, মাথাটা একটু উঁচু রাখতে হবে, পজিশনিং অ্যাটাচমেন্ট যেন ঠিক থাকে সেই জিনিসটা রাখবেন। আর একটা যে দুটো ওষুধ খাওয়াতে পারেন, সিমিথিকন জাতীয় অনেক ওষুধ রয়েছে, গ্যাসনিল অথবা ফ্লাকল, সেটা 5 থেকে 7 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার, এটা 15-20 দিন খাওয়ান। আর ওমিডন, এই ড্রপটা আপনি 5 ফোঁটা করে
3 বার খাবেন। এই দুটো ওষুধ চলুক, আর পরীক্ষা নিরীক্ষাগুলো করে যদি আমাদেরকে জানান, তাহলে আমরা পুরোপুরি আসলে বলে দিতে পারবো। আপনাকে এটাই আশ্বস্ত করতে চাই যে যেটাই হোক এটার কিন্তু সহজ সমাধান রয়েছে, চিকিৎসা রয়েছে। সুতরাং আপনি উদ্বেগ উৎকণ্ঠার কোনো কারণ নেই। এই ওষুধগুলো এবং নিয়ম মানলে এবং পরীক্ষাগুলো করলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন আপা? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। জি আপা ফোন দিয়েছে এত হাসি দিয়ে, কেমন আছে জিজ্ঞেস করলো। আপার কি নাম? আমার নাম রাশিদা, আমার বয়স, আমি শেরপুর থেকে বলছি, আমার বয়স 37। জি আপা বলুন, কিভাবে সহায়তা করতে পারি? আমার সমস্যা হলো অনেকদিন যাবত হলো কি পায়খানার রাস্তায় চুলকায়। আচ্ছা। চুলকায় তো এতদিন ভালো ছিলাম, অনেক দিন হচ্ছে কোনো সমস্যা হয়নি। এখন বর্তমানে বাথরুম থেকে আসলে অনেক ব্যথা জ্বালা পড়া, এই সমস্যায় আর কি। আপা আপনার কি কোষ্ঠকাঠিন্য আছে নাকি? না, এমনি আমার পেট টেট সবকিছু ভালো, অন্য কোনো সমস্যা নাই। অন্য কোনো সমস্যা না জি। আচ্ছা, সমস্যা নাই, কিন্তু বর্তমানে এখন খুব ব্যথা জ্বালা পড়া বাথরুম থেকে আসার পরে আর কি। আচ্ছা বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। হ্যালো, আচ্ছা প্রফেসর মোস্তফা জামান। জি ধন্যবাদ। আসলে সমস্যাটি যেটা জুবায়ের প্রশ্ন করেছিলেন ইতিহাস নেবার জন্য খুব চমৎকারভাবে, বেশিরভাগ কারণে দুটি কারণে এরকম সমস্যা হতে পারে। একটি হলো যে আপনার চুলকানি হলে অনেক সময় কৃমিনাশক ওষুধ আমরা দিয়ে থাকি, যে কোনো বাচ্চাদের জিজ্ঞেস বড়দের হতে পারে। ট্যাবলেট সোলাস 100 মিলিগ্রাম সকালে একটি রাতে একটি 3 দিন খাবেন। এটি একটি। কোনো অ্যালার্জি আছে কিনা সেটি জানতে চাই আমরা। যদি জানা যায় তাহলে ভালো, তাহলে আমরা বলবো ট্যাবলেট ফেনাডিন 120 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 1 মাস খাবেন। যদি চুলকানি থাকে, চুলকানি না থাকলে খাবার প্রয়োজন নেই। সঙ্গে মন্টিয়ার 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন আগামী 1 মাস। এর মধ্যে সিরাম আইজি পরীক্ষাটি করবেন। সঙ্গে কোষ্ঠকাঠিন্য যদি থাকে সেটি অবশ্যই, যেটা জুবায়ের জিজ্ঞাসা করেছিলেন, অনেক সময় অনেকে বুঝতে পারে না, একটু ইসবগুলের ভুসি 3 বেলা খাবার আধা ঘন্টা আগে প্রতিবার 2 চামচ স্বাভাবিক পানিতে মিশিয়ে সঙ্গে সঙ্গে আপনি খাবার আধা ঘন্টা আগে খেয়ে নেবেন, তা পান করে নেবেন। তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার এই কষ্ট অনেকখানি কমে যাবে। দ্বিতীয়ত, আপনার শাকসবজি কাঁচা ফলমূল খাবেন, হাঁটাহাঁটি করবেন, বেশি করে পানি পান করবেন। আমরা চাইবো বেশি ওষুধ না খেয়ে শুধুমাত্র অভ্যাস পরিবর্তনের মাধ্যমে যদি আপনার এই সমস্যাটির সমাধান করা যায়। আমরা হয়তো আপনাকে অনেক ওষুধ দিতে পারি, হয়তো বা আপনার কষ্ট সাময়িকভাবে কমবে, কিন্তু আমরা অনেকেই দেখেছি শুধুমাত্র ওষুধ খেয়ে নির্ভরশীলতার কারণে কিন্তু এই সমস্যাটি দীর্ঘদিন থেকে যায়, পরবর্তীতে ভালো হয় না। আমরা তাই বলবো আপনার আরো কিছু ওষুধ আমরা দিতে পারি ভালো হওয়ার জন্য, কিন্তু আগে আমাদের জীবনের ছন্দ মেনে চলবেন। জীবনাচরণ মেনে চলে যদি ভালো করতে পারি তাহলে এটি বড় কোনো সমস্যা নয়। আপাতত যে পরিমাণ ওষুধগুলো দিলাম এগুলো খাবেন, সঙ্গে জীবনের ছন্দ মেনে চলবেন, কোষ্ঠকাঠিন্য যাতে না হয়, এবং সঙ্গে হাঁটাহাঁটি ওজন কমাবেন। দেখবেন আস্তে আস্তে আপনার এই সমস্যা একেবারে চলে যাবে। যদি এরপরে থেকে যায় আমাদের কাছে আবার প্রশ্ন করবেন, তখন আমরা বাকি পরামর্শগুলো আপনার জন্য রেখে দিলাম। প্রফেসর মোস্তফা জামান, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান বলছিলাম কিশোরগঞ্জ থেকে। জি জাহাঙ্গীর ভাই বলুন, কিভাবে হেল্প করতে পারি? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান করতেছেন। আমরা এই করোনা হেল্পলাইনের মধ্যে, করোনার মধ্যেই আপনাদেরকে ধন্যবাদ আমাদের উপর আস্থা রাখবার জন্য। ওইটাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সবাইকে। জি বলুন ভাই। জি, আমার ওই ওয়াইফের যে 25 সপ্তাহ প্রেগনেন্ট। আচ্ছা। ওনার গত শুক্রবারে 29 তারিখে কিশোরগঞ্জ মেডিকেলে দেখাইছিলাম। জি। তো উনি কিছু ভিটামিন দিছিল, ভিটামিন ডির পরে খাইতেছে, খাওয়ার পরে দেখুন তার পেটে হয়ে যেতেছে, ফুলে যেতেছে, এমনকি শক্ত হয়ে যেতেছে পেট। পেট ফুলে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে? জি জি জি। ব্যথা আছে কোনো? ব্যথা কালকে ছিল, আজকে আবার ব্যথা নাই। আচ্ছা, আপনি বলেন 25 সপ্তাহ চলছে তাই না? জি, 25 সপ্তাহ চলতেছে। ডাক্তার শারমিন আব্বাসী। জি জি। এটা কি ওনার ফার্স্ট প্রেগন্যান্সি, প্রথম প্রেগন্যান্সি, না এর আগেও বাচ্চা আছে? না না, ওইটাই প্রথম এই 5 বছর পর বিয়ে হয়েছে 2015। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। এখানে আসলে যে প্রসঙ্গটি জুবায়ের উনি আমাদের সামনে নিয়ে এসেছেন, এটি আসলে ভিটামিনের জন্য হচ্ছে না। প্রেগন্যান্সির এই সময়টিতে কি হয়, অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হয়, গ্যাস ফর্ম করে, কিন্তু ভিটামিন খেলে হয়তো সেই সমস্যাটি অনেক সময় বাড়তে পারে।
সেখান থেকে কিন্তু অনেকের এই ধরনের একটু সমস্যা হয়। অতএব তেমন কোনো কিছু হচ্ছে কিনা এটি দেখার বিষয়। আমরা বলি আমাদের রোগীদেরকে যে ভিটামিন আসলে ওষুধ দিয়ে পূরণ করতে হবে এমন কোনো কথা নেই। বরং আপনারা যেখানে থাকেন আপনাদের হাতের কাছেই যে শাকসবজি, ফলমূল, মাছ, মাংস, ডিম, দুধ, কলা এগুলোই দেন না। এগুলো দিলেই তো আসলে ভিটামিনের যে পুরো ঘাটতিটা সেটি পূরণ হয়ে যায়। কারণ আপনি যখন বাজার থেকে ভিটামিন কিনবেন হয়তো B6, B12 কিনবেন। অথবা আপনি হয়তো একটা মাল্টিভিটামিন কিনবেন সেটার মধ্যে কিছু পরিমাণ একেকটা ভিটামিন পাবেন। কিন্তু খাবার খেতেও মজা লাগে। খাবার আসলে খুব একটা সমস্যাও করে না এবং সেটার মাধ্যমে কিন্তু শরীরের যে ঘাটতিটা সেটাও খুব সুন্দর করে পূরণ হয়। এক্ষেত্রে আপনার কাছে যদি মনে হয় মাল্টিভিটামিন খেয়ে ওনার এই সমস্যা হয়েছে, তাহলে সেটা বন্ধ করে দিন। কোনো সমস্যা নেই। খাবার দিয়ে সেটিকে পূরণ করা হবে। আর দ্বিতীয়ত একটি বিষয় হচ্ছে এই সময় অনেকের পেট কিন্তু এরকম শক্ত হয়ে যায় আমরা বলি বা পেট ফুলে যায়। সেটি কিন্তু আসলে জরায়ুটি একটু শক্ত হওয়া শুরু করে। কখনো শক্ত হয়, কখনো নরম হয়। এমন কোনো কিছু হচ্ছে কিনা একটু দেখুন। যদি এরকম হয় তাহলে ১ম কাজ ওনাকে সেটি হচ্ছে ওনাকে বিশ্রাম নিতে হবে। এর কোনো বিকল্প নেই। দ্বিতীয় হচ্ছে আপনি একটু অ্যালজিন বা ভিসেরালজিন জাতীয় ট্যাবলেট দিয়ে দেখতে পারেন ২ বেলা খাওয়ার পরে। এটা ওনাকে সাহায্য করবে। ৫ দিন বা ৭ দিন খেলে এটি কমে যাবে। যখন এই সমস্যাটি হবে উনি একটু বাম কাত হয়ে শুয়ে থাকার চেষ্টা করবে এবং কোষ্ঠকাঠিন্য যেন না হয়, প্রচুর পরিমাণে পানি খায় সেই জায়গাটি আপনারা খেয়াল করবেন। রিসেন্ট কালে যদি কোনো আল্ট্রাসাউন্ড না করা থাকে একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে হঠাৎ করে জরায়ুর ভেতরে যেখানে বাচ্চা থাকে সেখানে পানি কমে গেল কিনা। পানি কমে গেলেও কিন্তু অনেক সময় এটা হয়। এই সবগুলো জায়গা যদি একটু দেখে নেন আমার মনে হয় যে খুব একটা চিন্তার কারণ নেই। আর বারবার পেট ফোলা মনে হলে ওনাকে একটু গ্যাস্ট্রিকের ওষুধ দেন। সার্জেল দিতে পারেন, প্যান্টোনিক্স দিতে পারেন ২ বেলা করে এবং তার সাথে ডমপেরিডন নামে বিভিন্ন ওষুধ বাজারে পাওয়া যায়। অমিডান, ডনে 10 মিলিগ্রাম একটা করে ৩ বেলা খাওয়ার আগে ৭ দিন বা ১০ দিন দিতে পারেন। এতে করে কিন্তু সামগ্রিকভাবেই উনি একটু বেটার ফিল করবে, খাওয়ারও রুচি বাড়বে এবং উনার কমফোর্ট লাগবে। আমার কাছে মনে হয় যে ২৫ সপ্তাহে আসলে এর বাইরে আর অন্য কোনো কিছু চিন্তা করাটা খুব একটা দরকার আছে বলে মনে হচ্ছে না। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটা নিতে চাই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আচ্ছা, হ্যালো, জি আপা, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাচ্চাটা ৬.৫ বছর বয়স। বাচ্চাটা হলো কি যে বাইরে বেড়াতে, বাইরে যেতে চায়, সবসময় খালি বাইরে যেতে চায়। বাইরে যেতে চায়? আচ্ছা, একটু আপা আপনার নামটা বলেন তো। তার বাচ্চার নাম? আপনার নাম? আমার নাম রেবেকা। রেবেকা। বাচ্চার কি নাম? বাচ্চার নাম জিকরা। কি নাম? জিকরা। 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 বাহ, সুন্দর নাম তো, চমৎকার। একটু বাইরে যেতে চাই, একটু ঘুরিয়ে আনলেই তো হয়। বাইরে প্রতিদিন বাচ্চাটা সেই বাইরে, আপনি হলো ওই যে ৪টার সময় হলো করে বাইরে যেতে চায় বাচ্চাটা, কখনো আর ওই সময় ঘুমায় না, বাসায় থাকতে চায় না, খালি শুধু খালি একটু বাইরে ঘুরতে চাই। একটু বাইরে ঘুরতে নিয়ে গেলে কি হয়, সে একটু ঘুরতেই তো যেতে চাচ্ছে, আর তো কিছু না। ওইভাবে বাইরে যেতে চায়, ওটা আমাদের কাছে একটু সমস্যা মনে হয়। আচ্ছা, প্রতিদিন বাইরে যেতে চাই, এটা আপনাদের সমস্যা মনে হয়। ডাক্তার আবু সাইদ শিমুল, এটা একটা নতুন সমস্যা পেয়েছি আমরা। যে ওর কি কোনো শারীরিক সমস্যা আছে কিনা? না, আর শারীরিক কোনো সমস্যা নেই, বাচ্চাটা খুব উত্তেজিত হয়ে যায় বাইরে যাওয়ার জন্য। আচ্ছা, ও বাইরে যাওয়া ছাড়া অন্য কোনো কিছু থেকে উত্তেজিত হয়ে পড়ে, যে খুব ছোটাছুটি করছে, জিনিসপত্র ভেঙে ফেলছে, কারো কোনো কথা শুনছে না? কিছু করে না, শুধু খালি বাইরে যেতে চায়। আচ্ছা, বাইরে যে যেতে চায়, আপনাকে বাইরে প্রতিদিন নেন? হ্যাঁ, বাইরে তো নিতেই হয়। যদি কোনোদিনও ঘুম আসে তাহলে ঘুমের থেকে উঠলে দেখে যে সময় পার হয়ে গেছে, তাহলে খুব উত্তেজিত হয়ে যায় বাচ্চাটা। আচ্ছা, বাইরে নিয়ে যাওয়ার পরে কি সে শান্ত হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরের থেকে ঘুরে আসার পর সন্ধ্যা হয়, তখন আর বাচ্চা শান্ত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, জি, আমরা বুঝতে পেরেছি আসলে। আপনাকে ধন্যবাদ। এই সময়ে আমরা বলছি কিন্তু করোনার সময়ে বাচ্চাদের মধ্যে তো একটা ধরনের আতঙ্ক বিরাজ করছে, যে বড়দের যে আতঙ্ক, যে উৎকণ্ঠা, সেটা কিন্তু বাচ্চাদের মধ্যে কিন্তু সংক্রমিত হয়েছে। আমরা অনেকগুলো স্টাডিতেও দেখেছি যে চীনে কিন্তু উহান শহরের স্টাডিতে দেখা গিয়েছে প্রতি ৫ জনে একজন বাচ্চার কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে। এবং আমরা কিন্তু প্রতিদিন বলছি বাচ্চার মানসিক উৎকর্ষতার জন্য, শারীরিক উৎকর্ষতার জন্য, ভিটামিন ডির জন্য বাইরে নেওয়াটা আসলে প্রয়োজন। যদি এমন হতো বাচ্চা একদমই বাইরে যেতে চাচ্ছে না, সেটা উল্টো আসলে সমস্যা হতো, যে আপনি বাইরে নিয়ে যেতে চান, বাচ্চা বাইরে যেতে চাচ্ছে না। কিন্তু এখন এখানে তো বাচ্চা বাইরে যেতে চাচ্ছে, আমি বলি সেটা পজিটিভ হিসেবে দেখা উচিত। এখন যেটা হয়, আমরা বিভিন্ন কারণে আসলে ব্যস্ত থাকি, বাসার সংসারের কাজ, কেউ অফিসে কাজ করছেন, সবকিছু মিলে যে আমাদের একটা সমস্যা হয়, এটা আমরা বাচ্চাদেরকে আসলে সময় দিতে অতটুকু পারি না।
সেই ক্ষেত্রে আসলে সমস্যা মনে হচ্ছে। কিন্তু আমরা যদি এটা পজিটিভ হিসেবে ধরি যে না, আমি এই সময় বাচ্চার সাথে বাইরে যাব, বাচ্চার সাথে সময় কাটাবো, তার সাথে ইন্টারেক্ট করব, তাহলে কিন্তু তার মানসিক উৎকর্ষতা হবে, শারীরিক একটা উৎকর্ষতা তো হবেই, ভিটামিন ডি তো সে পাবে, বাট আপনার সাথে কিন্তু একটা ইন্টারাকশন করবে। আপনারা তাহলে এই সময় কি করতে পারেন? অন্য বাসার যে কাজ আছে, নিজের ব্যক্তিগত কাজ, সংসারের কাজ, অফিসের কাজ, সেটা নিয়ে একটা যদি আপনারা রিশিডিউল করেন, 1 থেকে 2 ঘন্টা একটু বাচ্চাদের জন্য যদি দিয়ে রাখেন, যে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত না থাকে, তাহলে কিন্তু সেটা আপনার জন্যও ভালো হবে। এইসব এমন করেন না, আপনিও হয়তো বাইরে চলে যান, হাঁটতে থাকুন, আপনার শরীরের জন্য কিন্তু এটা ভালো। আমরা অধ্যাপক মোস্তফা জামান কিন্তু প্রতিদিন বলছেন যে বাইরে হাঁটাহাঁটি করতে তার শরীরের জন্য, হার্টের জন্য ভালো। সুতরাং বাচ্চাকে নিয়ে আপনি যদি একটা হাঁটাহাঁটি করে আসেন, বাইরে থেকে ঘুরে আসেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। সুতরাং এটা আমরা পজিটিভ হিসেবে দেখতে চাই, যেটা নেগেটিভ না। এটা নিয়ে একটা উদ্বেগ উৎকণ্ঠা না করে এইটাকে পজিটিভ হিসেবে নিয়ে যদি আপনি সহ বা বাসার অন্য কেউ যদি তাকে হাতে নিয়ে বের হয়ে যান, আমি বলি সেটা আপনার জন্য এবং বাচ্চার জন্য, দুই দিক থেকে আসলে মঙ্গল হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে এই ধরনের নানা রকমের প্যারেন্টিং সংকটে পড়তে হয় বাবা মায়েদের। নিশ্চয়ই এরকম আরও বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা দিতে চাই, তবে তার আগে একটু শারফুদ্দিন শমীক একটি প্রশ্ন করেছেন তার বাবার জন্য, সেই প্রশ্নের উত্তরটা আমরা নিব প্রফেসর মোস্তফা জামানের কাছ থেকে বিরতি থেকে ফিরে এসে। প্রফেসর মোস্তফা জামান, বিস্তারিত আপনাকে পাঠিয়ে দিয়েছি, নিশ্চয়ই বিরতির পর আমরা এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথেই আছি। সরাসরি প্রফেসর মোস্তফা জামানের কাছে চলে যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান, একটি প্রশ্ন আপনার কাছে ছিল। প্রশ্নটি শারফুদ্দিন ভৌমিক যিনি করেছেন তার বাবার জন্য, খুব চমৎকারভাবে গুছিয়ে তিনি প্রশ্নটি এবং বেশ বড় করে লিখেছেন। তার বাবার হার্টে 3টি রিং পরানো হয়েছে। আসলে আমার আরেকটি প্রশ্ন জানবার ইচ্ছা ছিল যে তার হার্ট অ্যাটাক হয়েছিল কিনা, হার্ট অ্যাটাকের পরে রিং পরিয়েছিল নাকি আসলে হার্ট অ্যাটাকের আগে রিং পরিয়েছে। আসলে হার্ট অ্যাটাকের সাথে সম্পর্ক, ইজেকশন ফ্র্যাকশন, হার্টের কার্যক্ষমতা কত, সেটি আমাদের জানবার খুব ইচ্ছা ছিল। যাই হোক, তিনি খুব সুন্দর করে লিখেছেন। এই প্রশ্ন জানতে পারলে ভালো হতো। বুকে ব্যথা যেহেতু রিং পরানোর পরে তিনি বলেছেন কমে গিয়েছে, এটি ভালো লক্ষণ। যেহেতু আধুনিক চিকিৎসা করেছেন, হাঁটাচলা আস্তে আস্তে শুরু করতে হবে। আমরা কিন্তু এখন রিং পরানোর পরের দিন থেকে আস্তে আস্তে হাঁটাচলা শুরু করতে বলি, এবং বাড়িতে যেহেতু শুরু করেছেন হাঁটাচলা, আস্তে আস্তে আপনার হাঁটাচলার মানে এই বাড়াতে হবে একটু। দ্বিতীয়, তার খাদ্যের কিছু সমস্যা আছে, বেশ কিছু খাদ্যে অ্যালার্জি আছে। অনেকে বলেছেন যে তার রুটি খেলে সমস্যা হয়, কারো কারো আছে আমরা দেখি শাকসবজি খেলে সমস্যা হয়। সেক্ষেত্রে হৃদরোগীদের আমরা শাকসবজি খেতে বলি, কিন্তু কারো কারো সমস্যা হলে সেক্ষেত্রে আমরা লাউ, চাল কুমড়া যেগুলো খেলে তাদের পেটে একটু ঠান্ডা জাতীয় খাবার বলে যে এই সবজিগুলো খেলে ভালো লাগে, সেগুলো খেতে পারেন। তৃতীয়ত, যেসব খাদ্য খেলে সমস্যা পেটে সেগুলো একটু বর্জন করবেন। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, রক্তের চাপ ভালো আছে, যেসব ওষুধ খাচ্ছেন সবই খাবেন। আরেকটি বিষয় জানবার দরকার ছিল যে তার শ্বাসকষ্ট অ্যালার্জি আছে কিনা। যদি দেখেন শ্বাসকষ্ট অ্যালার্জি থাকে তাহলে বলবো না, স্টিম বা বাষ্প নেবেন, গরম পানির ভাব, সঙ্গে একটি ইনহেলার ব্যবহার করবেন, ব্যাক্সিটোন ইনহেলার, 2 চাপ সকালে 2 চাপ রাতে। তবে যদি হার্ট দুর্বল থাকে তাহলে আমরা বলবো যে ওষুধগুলো খাচ্ছেন সঙ্গে ট্যাবলেট ফুসিট 40 মিলিগ্রাম প্রতি সকালে একটি করে খাবেন। যদি ইজেকশন ফ্র্যাকশন যদি 30 বা 40 নিচে থাকে, আর যদি দেখেন ইজেকশন 50 উপরে আছে, তাহলে ফুসিট খাবার দরকার নেই। তখন মনে করতে হবে সেই শ্বাসকষ্ট অ্যালার্জির কারণে হতে পারে। সুতরাং তার জন্য শুভকামনা রইল। আমি যে পরামর্শগুলো দিয়েছি সেগুলো বুঝতে পারলে আশা করছি তিনি ভালো থাকবেন। তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। কানিজ মাহমুদা সরাসরি ডাক্তার শারমিন আব্বাসী আপনাকে মেনশন করে লিখেছেন প্রশ্ন। তার বয়স 45, গত 4-5 বছর ধরে শীতকাল আসলেই রাতের বেলা তার হাত পা তালু প্রচণ্ড জ্বালাপোড়া করে, কম্বলের বাইরে পা রেখে ঘুমাতে হয়, তবুও তিনি শান্তি পান না। তার ঘুম খুবই কম হয় এবং অনেক হালকা। অনেক বছর ডিপ্রেশনের ওষুধ তিনি খেয়েছেন, এখন তিনি আর খান না। ওজন 63 কেজি, প্রেশার নর্মাল থাকে। এই অবস্থায় তিনি কি করতে পারেন? আমার কাছে তো মনে হচ্ছে যে পোস্ট মেনোপোজাল সিমটম হতে পারে, অথবা মেনোপোজের দিকে যাচ্ছেন, হরমোনাল চেঞ্জের কারণে আসলে বডিতে এই ধরনের সিমটম গুলো দেখা দিচ্ছে। কিন্তু শীতকালে তো আসলে আরাম পাওয়ার কথা, কারণ এই ধরনের সিমটম গুলো যাদের থাকে, শীতকালে ঠান্ডায় যখন থাকেন, এসিতে যখন থাকেন, তারা তখন আরাম পান। কিন্তু ওনার ক্ষেত্রে একটু অন্যরকম মনে হচ্ছে বিষয়টি। এটি যদি এরকম হয়, এটিকে আসলে কোরিলেশন করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য, কারণ হচ্ছে যে মেলানো যাচ্ছে না। আমি বলবো যে কিছু নিয়ম কানুন মানেন প্রথমে, কারণ একটা লম্বা সময় জীবনের পার করতে হবে। আমাদের দেশের মানুষ যদি 71 বছর বাঁচে, তাহলে আপনার কিন্তু এখনো সামনে জীবনের অর্ধেকটাই বসে আছে। তাহলে সেই সময়টা আপনি আসলে কিভাবে চলবেন? আমরা খাবার দাবারে বলি যে খাবারগুলো শরীরকে ঠান্ডা রাখে, যে খাবারগুলো আপনার সাথে খাপ খাইয়ে যায়, সেগুলো আপনি খান।
এবং খাবারের মধ্যে যেন প্রোটিনের পরিমাণটা ভালো থাকে, ডিম থাকে, ক্যালসিয়াম থাকে, দুধ থাকে, সেই জিনিসগুলো একটু খেয়াল করুন। আপনার বোনসের যত্ন আপনি নেন। আর এই যে হঠাৎ গরম, হঠাৎ ঠান্ডা, জ্বালাপোড়া করা, এটি হতে পারে ডায়াবেটিসের কারণে অনেকের হয়। আমরা দেখি যে কিছু রোগী যাদের ডায়াবেটিস আছে তারা জানেন না, তারা কিন্তু এরকম জ্বালাপোড়া নিয়ে তারা আমাদের কাছে প্রেজেন্ট করেন। একটু ব্লাড সুগার লেভেলটা আপনি করে নিতে পারেন ওজিটিটি করে। আপনার সেরাম টিএসএইচ লেভেলটা দেখে নিতে পারেন যে সেখানে কোনো তারতম্য আছে কিনা। সেখানেও কিন্তু সমস্যা হলে এরকম হতে পারে। এবং আপনার ব্লাড প্রেশারটা আপনি বলেছেন যে নরমাল আছে। সেই দিক থেকে আমি মনে করি যে একটু নিজেকে কাউন্সিলিং করা, শৃঙ্খলাযুক্ত জীবন আচরণ, ঠিক সময় ঘুমাতে যাওয়া এবং টেলিভিশন এবং কম্পিউটার এগুলোতে একটু নির্ভরতা কমানো, এগুলোই কিন্তু আসলে ভালো রাখবে। আর যদি ওষুধ খেতে চান তাহলে আমি বলবো ভিটামিন ই এন্ড সি কম্বিনেশনে কিছু ওষুধ পাওয়া যায় বাজারে, রাতে একটা করে নিতে পারেন। B6 B12 কম্বিনেশনে কিছু ওষুধ পাওয়া যায়, সেটাও নিতে পারেন। আর যেহেতু মেনশন করেন নাই আপনি মেনোপজ কিনা, যদি মেনোপজে থাকেন তাহলে শর্ট কোর্স আপনি এস্ট্রোজেন থেরাপি নিতে পারেন 0.625 মিলিগ্রাম করে প্রতি রাতে একটা করে 1 মাস, 1 মাসের বেশি খাওয়া যাবে না। আমার কাছে মনে হয় যে এই নিয়মগুলো মানলেই অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী আপনাকে। সানিয়া ইসলাম লিখছেন আমাদেরকে, ছনিয়া বলছেন তিনি নিজেকে, এবং তার বয়স 35, তার মেয়ের বয়স 1 বছর 4 মাস। 1 সপ্তাহ ধরে তাদের সর্দি কাশি, তার মেঝো মেয়ের শ্বাসকষ্ট। তো কি করতে পারেন, কি ওষুধ দিতে পারেন, এটা জানতে চেয়েছে এবং আমাদের ফোন করতে চাচ্ছেন, তিনি সংযোগ পাচ্ছেন না, এটাও অনুরোধ করেছেন। তাই একটু বুঝিয়ে বলতে 1 মিনিট সময় পাচ্ছেন ডাক্তার আবু সাইদ শিমুল আপনি। আসলে এক্ষেত্রে জ্বর আছে কিনা বা বাসার অন্য সকলের জ্বর কাশি আছে কিনা, সেই ক্ষেত্রে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। যদি দেখেন যে বাসার অন্য 3-4 জন সদস্য জ্বর সর্দি কাশি হিসেবে আক্রান্ত, তাহলে আমাদের অনুরোধ থাকবে একটা যদি কোভিড টেস্টটা করিয়ে নেওয়া ভালো। যদি দেখেন যে না আসলে জ্বর নেই, শুধুমাত্র সর্দি কাশি, সেসব ক্ষেত্রে আমরা কিন্তু এই অনুষ্ঠানে প্রতিদিন বলছি যে ধুলাবালি মশার কল এগুলি থেকে দূরে রাখতে। যদি অনেক দিন ধরে থাকে তাহলে অ্যালার্জি জাতীয় যেসব খাবার সেগুলি থেকে দূরে রাখবেন। বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যারা তাকে লালন পালন করছে তারা যেন বাচ্চাকে কোলে নেওয়ার আগে এবং বাচ্চার খাবার তৈরি করার আগে, বাচ্চাকে ধরার আগে যেন অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেন। যদি কাশি থাকে সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা বলবো যে ব্রোডিল অথবা সালটোলিন যে কোনো একটা সিরাপ 1/2 চামচ করে 3 বার দেন। এটা 10 থেকে 15 দিন এই কাশিটা থাকতে পারে। নাক যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আফরিন 0.25% 1 ফোঁটা নাকের 2 ছিদ্রে তিনি 3 বার 5 থেকে 7 দিন দেন। যদি সর্দি থাকে সেক্ষেত্রে সিরাপ অ্যান্টিস্টা এটা 1/2 চামচ করে 3 বার 5 থেকে 7 দিন দেন। এই জিনিসগুলো দিলেই বেশি এবং নিয়ম কানুনগুলো যদি একটু মেনে চলেন ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। একসাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান এবং ডাক্তার শারমিন আব্বাসী। আজকে এখানে আমরা ইতি টানতে চাই। দর্শকদের প্রতি একটাই অনুরোধ, সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, মাস্ক করবেন, হাত নিয়মিত বিরতিতে ধুয়ে নেবেন, জীবাণুমুক্ত করে নেবেন। বিদায় নিচ্ছি, শুভরাত্রি।